আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা নয় ছয়, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। অভিযোগের তালিকা দীর্ঘ। অভিযোগ, এই সন্দীপ ঘোষের জমানাতেই আরজি করে আসা বেওয়ারিশ দেহ ল্যাবরেটরিতে বিক্রি করে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর দাবি করেছেন আরজি করেরই প্রাক্তন ডেপুটি সুপার। ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল। অভিযোগ, টাকা নিয়ে ডাক্তারি পড়ুয়াদের পাশ করাতেন সন্দীপ। পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে রেট 8 থেকে 10 লক্ষ টাকা, আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে রেট 4 থেকে 5 লক্ষ টাকা। ইচ্ছে করে করানো হতো। এরকম অনেক ছেলে আছে যাদের ফেল করিয়ে পাস করানো হয়নি। ইন্টার্নশিপ কমপ্লিশন খোঁজ করুন, অনেক ছেলে আছে যাদের ক্যারিয়ার উনি নষ্ট করে দিচ্ছিল। আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। আন্ডার গ্রাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কেউ একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বলল পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। এরকম হামেশাই হচ্ছে। এরকম বহু অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। প্রত্যেকটা ইয়ারে একটা করে ফাইনাল পরীক্ষা হয়। সেই ফাইনাল পরীক্ষাতে তার প্রিয় পাত্রদের বেশি নাম্বার পাইয়ে দেওয়া, এবং যারা প্রতিবাদ করতো বিভিন্ন ইস্যুতে তার বিরুদ্ধে, তার যত দুর্নীতি আছে সেই দুর্নীতির বিরুদ্ধে, তাদেরকে ফেল করিয়ে দেওয়া এবং একজনকে একাধিকবার ফেল করিয়ে দেওয়া। এই অভিযোগ বহু ছাত্ররা বহুবার করেছে এবং সামনাসামনি করেছে। অভিযোগ, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকার সময় ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ, স্যালাইনের বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভসে সব মেডিকেল বর্জ্য পাচার করা হতো। এ নিয়ে তদন্ত হয় বলে দাবি আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। অভিযোগ, সন্দীপের জমানায় মাত্র 3 জন ঠিকাদার যাবতীয় কাজের বরাত পেতেন। অভিযোগ, এই স্বজন পোষণে সন্দীপের পকেট ভরত। এ অভিযোগ, প্রতি টেন্ডার থেকে 20% পর্যন্ত কমিশন দাবি করত সন্দীপের টিম। অভিযোগ, আরজি কর হাসপাতালে বেআইনিভাবে পার্কিং এবং ক্যান্টিনও চালু করেন এই সন্দীপ ঘোষ। আন্ডার গ্রাজুয়েটদের কাউন্সেলিং এর খরচেও টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে। সন্দীপের আমলেই কাউন্সেলিং এ মাত্র 17 দিনে 14 লক্ষ টাকারও বেশি খরচ করা হয় বলে অভিযোগ। এক কথায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। টাকা নয় ছয়, বেওয়ারিশ দেহ বিক্রি, মেডিকেল বর্জ্য পাচার, পাশ করাতে টাকা, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। নিউজ 18 বাংলা। আমি একটু ডক্টর মিত্রের কাছে যাব, যে হয়তো ওই তরুণী চিকিৎসকের নির্যাতন, খুন, ধর্ষণ এসবের সঙ্গে হয়তো ডিরেক্ট যোগাযোগ নেই সন্দীপ ঘোষের, কিন্তু ন্যাশনাল মেডিকেলের প্রাক্তনী হিসেবে এবং সন্দীপ ঘোষকে খুব ভালো করে চেনেন, এই ইস্যুতে আমি বলছি কতটা পাকা মাথা বিশ্বাসই করতে ইচ্ছে করছে না যে এই রকম অভিযোগ থাকতে পারে, কারণ তিনি উচ্চ মাধ্যমিকে 1989 সালে 79.9% পেয়েছিলেন। দেখুন, আবার একটা কথা খুব বারবার আমি যেটা বলি, সাইকোপ্যাথ কিংবা করাপ্ট কিংবা সোশিওপ্যাথ, এদের কিন্তু এদের কোনো রিলিজিয়ান হয় না, এদের কোনো বয়স হয় না, এদের কোনো গ্র্যাজুয়েট কি আন্ডার গ্র্যাজুয়েট, একাডেমিক পারফরমেন্স, এগুলোর উপর ডিপেন্ড করে না। সুতরাং এদের ব্রেনটা কাজই করে ইন আ ভেরি ভেরি টর্চুয়াস ওয়ে। অর্থাৎ এরা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেই কিন্তু রিওয়ার্ড সিস্টেমটা এদের অ্যাক্টিভেটেড হয়। অর্থাৎ এ ভালো কাজ করে কোনো আনন্দ পাবে না, এ কিন্তু কুকাজ করেই একটা রিওয়ার্ডেড হতে থাকবে। ঠিক আছে, আমি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে নয়, আমি একজন চিকিৎসক হিসেবে আপনার কাছে জানতে চাইছি যে এই সন্দীপ ঘোষ কুকাজ করার মতো মাথা যদি হয়ে থাকে, সেই কুকাজের ইন্ধন যোগানোরও তো কেউ ছিল।
নিশ্চয়ই এরা করে কি একটা কথায় আছে না, বার্ডস অফ দি সেম ফেদার ফ্লাই টুগেদার। সুতরাং এটা যেটা হয়, এটা একটা গ্রুপ তৈরি করে নেয়। এরা যেখানেই যাবে, যে কারণে আমরা সবাই মিলে আমাদের স্টুডেন্টদের, এবং আমিও সেখানে ছিলাম, সন্দীপ ঘোষকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ঢুকতে বাধা দেওয়ার যেটা প্রচেষ্টা করা হয়েছিল, এবং আমরা সেখানে সাকসেসফুল হয়েছিলাম ওই একটা কারণেই। কারণ কি হচ্ছে, এক বস্তা ধরুন আলু আছে, সেখান থেকে সেই পচা আলুটাকে বের করে দিলে অন্য আলুগুলো যেরকম সঠিক থাকে, তেমনি সেই আলুটাকে, সেই পচা আলুটাকে আবার যদি অন্য আর একটা আলুর বস্তায় ঢুকিয়ে দেন, সেইখানকার আলুগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা কখনোই চাইনি এক্স ন্যাশনালাইট হিসেবে আমাদের অ্যাসোসিয়েশন বলুন, আমাদের জুনিয়র ডক্টরস বলুন, আর আজকে তো ন্যাশনাল আরজি কর মেডিকেল কলেজের কোনো বিভাজন নেই, আমরা কখনোই চাইবো না যে উনি কোনোভাবে কোনো কলেজের অধ্যক্ষ হিসেবে কিংবা কোন রকম মানে পজিশনে ফিরে আসুন। কারণ ওনার মতো লোকেরা যেখানে থাকবে সেইখানে কিন্তু, এটা জানেন তো, কুমারটুলিতে আমি বলি অনেককেই যে এইটা ডেসক্রাইব করার জন্য, যে ঠাকুর তৈরি করে যখন, তখন মাটিটা দিয়ে ঠাকুর তৈরি করা হয়, আবার সেই মাটি দিয়েই কিন্তু কঙ্কালও তৈরি করা যায়। ডিপেন্ড করে আপনি কি তৈরি করছেন। আজকে ওকে, শিক্ষকদের হাতে কিন্তু জুনিয়র ডাক্তাররা পরবর্তীকালে কি হবে না হবে অনেকটাই সেটা ডিপেন্ড করে। এবং ওনার আন্ডারে এই যে ইন্টার্নদের কথা আমরা শুনছি, উনি কিন্তু এইরকম ইন্টার্নদের ধীরে ধীরে মাটি দিয়ে তৈরি করছেন, পরবর্তীকালে ঠিক, যারা হয়তো আমাদের ডাক্তারি সমাজের আরেকটা লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা ডাক্তার হিসেবে আজকে সবাই ওনাকে নিয়ে লজ্জিত, কিন্তু এটা কি আমাদের পাওনা বলুন? যারা সমাজে এখনো আমি মনে করি যে ডাক্তারদের সত্যি আমরা অনেক সম্মান পাই, মানে হয়তো অনেক সময় বেশি পাই, যেটা আমাদের পাওয়া উচিত না, কিন্তু তাও সমাজ প্রত্যেকটা স্তর একটা সম্মান জানায়। তার কারণ হচ্ছে ডাক্তাররা কিন্তু জীবিত অবস্থা এবং মৃত অবস্থার মধ্যেখানে দাঁড়িয়ে থাকে। ঠিক। সেইখানে যদি এইরকম লোকেরা ঢোকে এবং এরা পরবর্তীকালে আরো নিজেদের মতো লোক তৈরি করে, তাহলে বুঝতে পারছেন আমাদের সম্মান কোথায় যাবে। সে তো হলো। ডক্টর মিত্র, আমি আমি জানতে চাইছি যে এই যে আন্দোলনটা হচ্ছে, আমরা বিরাট আন্দোলন দেখলাম এবং সেখানে দেখলাম পতাকা ছাড়াই আন্দোলন, কিন্তু তারপরে দেখলাম দিন কয়েক পেরোনোর পরে আন্দোলনটা অন্যদিকে যাচ্ছে কিনা কি মনে হচ্ছে, কোথাও বেনো জল ঢুকছে কিনা তার মধ্যে, যেটা সাধারণ মানুষের উদ্দেশ্য ছিল, মহিলাদের উদ্দেশ্য ছিল এই আন্দোলনে নামার ক্ষেত্রে। দেখুন, এই আন্দোলনের সাকসেস যেটা সাইকোলজিক্যালি আমি দেখতে পাচ্ছি হচ্ছে ল্যাক অফ পার্টিকুলার পতাকাজ। এইখানে যে মুহূর্তে এই আন্দোলনে হুম, দেখবেন আমাদের যত ডাক্তারি অ্যাসোসিয়েশন থেকে এবং অন্যান্য অ্যাসোসিয়েশন থেকে ফ্লায়ার্স গেছে, সেখানে কিন্তু সবসময় আমরা তলায় লিখেছি দয়া করে পতাকাটা বাড়িতে রেখে আসুন। কারণ হ্যাঁ, মানুষ অরাজনৈতিক হতে পারে না, রাজনীতিকে আমি ঘৃণা করি না, আমি ঘৃণা করি রাজনৈতিকদের, যারা কিন্তু আমাদের সমাজটাকে সুস্থভাবে সিকিউরড ভাবে একটা সাধারণ মানুষ, আমার মতো একটা সাধারণ মানুষ, ছেলে হোক পুরুষ হোক নারী হোক, তাদের চলার একখানা জায়গা রাস্তা করে দিতে পারে। আমি সেই রাজনীতিককে সেলাম জানাই। রাজনীতি না থাকলে কিন্তু আজকে সমাজ এগোতে পারতো না, আমরা আরো মানে পিছিয়ে যেতাম। কিন্তু এটাও মানতে হবে যে আন্দোলনটা এত বড় হচ্ছে যে সেখানে বেনজল কিছু ঢুকবেই, সেখানে এই জিনিসটা আটকানো প্রায় অসম্ভব। কিন্তু যদি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি শুভ মনো সম্পন্ন ইন্ডিভিজুয়ালস অফ দোজ পলিটিক্যাল পার্টিস, যদি তাদের মনে হয় যে এটা তাদের বাড়ির একটা কজ, এটা তাদেরও ছেলের কজ, তাদেরও মেয়ের কজ, তাদেরও বউয়ের কজ, তাদেরও একদম, বোনের কজ, একদম। তখন তারা উম, তখন তাদের নিজেদের রাজনৈতিক চিন্তাধারাটা বাইরে রেখে এই মানে আচ্ছা, পদযাত্রাগুলোতে সাপোর্ট করা উচিত। কিন্তু যে মুহূর্তে এখানে পার্টিকুলার পলিটিক্যাল পার্টি তাদের ঝান্ডা নিয়ে আসবে, অনেকেই কিন্তু পলিটিক্স আমাদের চারজনের মধ্যে ডিফারেন্ট হতেই পারে, তাই বলে কি কজটাকে আমরা ডিফারেন্ট ধরছি না। এই কজটাই সবার, আমি তো প্রথম দিন যেদিন রাজ্যে করে গিয়েছি এবং প্রথম দিন বলেছি, এটা কিন্তু শুধু ডাক্তারদের আন্দোলন না, এটা না না না, সমাজের একেবারেই তাই, আন্দোলন, এটা একেবারেই বিবেকের তাই, আন্দোলন, এটা একেবারেই সমাজের মনুষ্যত্বের আন্দোলন। আন্দোলন, আচ্ছা, শুভজিৎ, এটা শুভজিৎ কিছু বাঙালিয়ানার বলার চেষ্টা আন্দোলন। করছে, তার আগে জানাই মৃত্যুঞ্জয় তার আমাকে বাড়িতে একটু 10 সেকেন্ড লোডশেডিং 10 হয়ে সেকেন্ড গেছে একটু এবং সেই কারণে নেটওয়ার্কটা পাচ্ছে না, ওয়াইফাই পাচ্ছে না। 10 সেকেন্ড একটু নিতে মৃত্যুঞ্জয় পারি? ফেরার চেষ্টা করছে। হ্যাঁ, অব্র বল। আমি একটা প্রশ্ন করছি যে দেখুন, এই যে খুন এবং ধর্ষণটা হয়েছে, এই দায় কেন তৃণমূল সরকারের হবে না?
কারণ তৃণমূল সরকার পুরোপুরি দোষীদেরকে আড়াল করার চেষ্টা করে যাচ্ছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে প্রেস অফ অকারেন্সকে ধ্বংস করে দিয়ে আর যেরম যেরম করে সম্ভব। আমি এই জায়গায় নেমে গেছে নারী সুরক্ষার ইস্যু নিয়ে। তৃণমূল আজকে রাস্তায় নামলো না, ড্রেনের জলে নামলো না, ডোবার জলে নামলো, সাধারণ মানুষেরা যায় আসে না। কিন্তু এই প্রশ্ন আসে যে এই সন্দীপ ঘোষ উনি এএনআই কেই আবার বলছেন যে ছাত্রদের দাবি অনুযায়ী উনি এই সেমিনার হলের পাশের ঘরটা ভাঙা শুরু করেছিলেন একদিনের মধ্যে। আমরা কিন্তু জানতে পারি যে পরিষ্কার এই ধরনের সরকারি হাসপাতালে এই ধরনের ভাঙচুর করার ক্ষেত্রে একটা প্রক্রিয়া রয়েছে। কি প্রক্রিয়া? প্রথমত প্রিন্সিপালকে ওয়ার্ক অর্ডার বের করতে হবে, তারপর পিডব্লিউডির নোটিফিকেশন হবে, তারপর টেন্ডারিং হবে, টেন্ডারিং হয়ে কন্ট্রাক্টটা ঠিক হবে, তারপর ভাঙচুর করা শুরু হবে। এটা কি একদিনে করা সম্ভব? আর এর সঙ্গে আরেকটা জিনিস আপনি দেখুন কতটা ডাইকোটমি, কতটা প্যারাডক্স। এই তৃণমূল সরকারের পিডব্লিউডি মিনিস্টার উনি একটা এই নাটকবাজির ধর্ণা মঞ্চ থেকে উনি বলেছেন যে এই পাশের ঘরটা নাকি আগে থেকে ভাঙা হচ্ছিল। তার মানে সন্দীপ ঘোষ আর পিডব্লিউডি মিনিস্টারের মধ্যে এত কথার ফারাক। তার সঙ্গে আপনি কুণাল কুমার ঘোষের কথাটা ধরুন, কুণাল কুমার ঘোষ আবার নাটক করে বলছেন যে এই ভাঙাটা নাকি ভুল হয়েছে। তার মানে পুরো সরকারটা এই খুন এবং ধর্ষণের জন্য দায়ী এবং এরা যা খুশি তাই করছে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এর থেকে নক্কারজনক, ধিক্কারজনক আর কিছু হতে পারে না। মৃত্যুঞ্জয়ের পুরো সরকারের ওপরে দায় চাপাচ্ছে বিজেপি, পুরো সরকারই এখানে দায়ী তাই বলা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিবিআই তদন্ত আর কতদিন? মানুষ তো চাইছে, এই যে দেখুন এখানে মন্তব্য আসছে পর সিবিআই কেন গ্রেফতার করতে পারছে না, শুধু সঞ্জয় রায় কেন? মৃত্যুঞ্জয়। অয়নদা, প্রথম অভিযোগ আসছে, যদি আমি ধরে নিই সব অভিযোগ সত্যি, তাহলে এখন তদন্ত করছে সিবিআই, প্রাথমিক রিপোর্ট দিতে হবে। কাদের কাছ থেকে অয়নদা? যাদের কাছ থেকে আমরা জ্ঞান শুনবো, যারা একের পর এক বিজেপির সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা ধর্ষণের দায়ে যুক্ত ছিল। সে কুলদীপ সিং এর মতো বিধায়ক, যার সমর্থনে বিজেপি কোন দলের মন্ত্রী? এই নাটক জনগণ আর শুনছে না, আর শুনছে না। আমার লাইন বাইরে ছিলাম, জিনিস বক্তব্য আমার তারপরে এই অবরা এই তাদেরকে একদম আমি বলবো না মিউট করে জানাচ্ছে হয় ওকে মিউট করে দেবে না, আমি বলবো না। নারী সুরক্ষা দিতে পারছে না বলে রাতের বেলা আমি পরিষ্কার কথা বলছি যে আমরা জানি তো এরা বীজভূষণের দল করে। বীজভূষণ সাংসদ, এরা বীজভূষণকে পাশে নিয়ে সাক্ষী মালিক তাদের পাশে নিয়ে বসে থাকে দেশের প্রধানমন্ত্রী। মণিপুর নিয়ে কথা বলে তাদের কথা বলবো। এই আর্জি করে আপনার মনে থাকবে, আপনি দীর্ঘদিন চাকরি করে করছেন। 2001 সালে আর্জি করে একটা সেক্স র‍্যাকেট সামনে আনার জন্য এক ছাত্রকে খুন হতে হয়েছিল। দর্শকদের বিরুদ্ধে কথা বলে তাকে মুখপাত্র থেকে লাথি মেরে বার করে দেওয়া হয়। এই তো হচ্ছে দলের অফিসিয়াল স্ট্যান্ড। আপনাদের তোমাদের প্রধানমন্ত্রী ধর্ষণের পিচ্ছা কোথায়? দেশের প্রধানমন্ত্রী ধর্ষকের একটা অভিযোগ তার যে পাশে নিয়ে বসে, বীরভূষণকে পাশে নিয়ে বসে, বীরভূষণকে পাশে নিয়ে বসে দেশের প্রধানমন্ত্রী বীরভূষণকে পাশে নিয়ে বসে দেশের প্রধানমন্ত্রী। আপনারা যা শুরু করেছেন পশ্চিমবাংলায়, কেন তদন্ত করতে পারছে না শুভজিৎ? দেখুন অয়নদা, আমি প্রথম থেকেই বললাম একটা খুব গুরুত্বপূর্ণ দিক দিয়ে আমরা আলোচনা করার শুরু করেছিলাম। ধরুন আজকে একটা ঘটনা, যদি আপনি যে সরকারে রয়েছেন, আপনি একটা জায়গায় দায়িত্ব রয়েছেন, সেখানে যদি আপনার আওতার মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, যে কোনো ধরনের ঘটনা ঘটে, নিশ্চয়ই লোক আমাকে বা অবরোধ ডাকে বা মৃত্যুঞ্জয় ডাকে বা মাননীয় ডাক্তারবাবু আছেন তাকে ধরবে না, নিশ্চয়ই আপনাকেই ধরবে। সার্বিকভাবে যে ক্ষমতায় থাকে তার দায়িত্ব কর্তব্য অনেক বেশি থাকে, তাকে স্টেক নিতে হয়। এখানে এখন তুমি যদি বলো যে সিবিআই তদন্ত করছে, আরো অন্য এজেন্সি তদন্ত করছে, কিন্তু ঘটনাটা ঘটেছে এমন কারোর আওতা যে শীর্ষে পৌঁছায়, তাকে তো সেই দায়িত্ব নিতে হবে। এখানে সে তো বলতে পারবে না যে অমুক তমুক সেমুক তারা ছিল, তারা তদন্ত করতে পারছে না। এখান থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা দেখেছি কুচবিহারে একজন নার্স বর্ণালী দাসকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। কি বলেছে? কে একজন অ্যারেস্ট হয়নি? কি বলেছে? শুভজিৎ, তোমাদের সময় অ্যারেস্ট হয়নি বর্ণালী দাস। কি কথা বলেছে? বর্ণালী দাসের খুন করে ধর্ষণের সময় অ্যারেস্ট করা হয়নি। নোংরা দল অনিতা তোমাদের সময় জ্যোতি বসু কি বলেছিল? এরকম ঘটনা তো কতই ঘটে। প্রশান্ত সুর কি বলেছিল? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এটা হবে কেন? তার মানে বামেরা করেছে, আপনারাও তাই করছেন। তারাও আক্রমণ করবে। কিন্তু আমি প্লিজ আগামী দিনে বলবো
আপনারা শান্ত হয়ে আলোচনাটা করুন, তাহলে দর্শকরাও শুনতে পাবেন। আজকে শেষ করতে বাধ্য হচ্ছি কারণ সময় শেষ একদম। অনেক ধন্যবাদ সবাইকে। জনতার দরবার আজ রাজস্থান ধর্ষণে প্রথম আর উত্তরবঙ্গ